হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা মানবতন্ত্রের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, সে রক্ত বা ব্লাড নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। ঠিক আছে, তো চলো সবাই শুরু করি। দেখো, আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে মানুষের শরীরের রক্ত বা ব্লাড তার যে প্রধান উপাদানগুলো সেগুলোকে আমরা দেখেছি। সেই উপাদানগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে তরল পদার্থ বা লিকুইড, আর একটা হচ্ছে সলিড বা কঠিন পদার্থ। এবং আমরা শিখেছিলাম এই তরল পদার্থ বা লিকুইড যে স্টেটে রয়েছে তার মধ্যে হচ্ছে কিন্তু সবথেকে বেশি ভাগ আছে সেই রক্তের মধ্যে। মনে রাখবে সেই লিকুইডটা সবথেকে বেশি, সেটা হচ্ছে এবং সলিড হচ্ছে কত 45%। এটা আমরা আগের দিনে শিখেছিলাম, তাই না? এবার দেখো, এই লিকুইডের যে অর্থাৎ তরল অবস্থা যে 55% আছে তার মধ্যে এখানে এটাকে কি বলা হয়? এটাকে মনে রাখবে প্লাজমা বলা হয়, রক্তের প্লাজমা, রক্তের প্লাজমা। এবং সলিড বা কঠিন স্টেট এখানে আমরা দেখতে পাই, এখানে তিন ধরনের কঠিন স্টেটে আমরা দেখতে পাই, তিন ধরনের কণা পাই। সেটা হচ্ছে কি আরবিসি, তারপরে ডাব্লিউবিসি এবং প্লেটলেটস। এই উপাদানগুলো কিন্তু আমরা রক্তের মধ্যে পাই। এবার আজকে আমি আলোচনা করব রক্তের এই প্লাজমার মধ্যে, সেই প্লাজমার মধ্যে কি কি পাওয়া যায় এবং তাদের কাজ কি, এবং প্লাজমার রং কেমন। ঠিক আছে, তো দেখো এখানে সেই রক্তের প্লাজমা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি আরেকটা বিষয় এখানে বলে রাখি যে এই সমস্ত পদার্থগুলো অর্থাৎ রক্তের প্লাজমা, সে জলীয় পদার্থ, তারপর হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস ইত্যাদিকে যদি আমি কোনো একটা কাঁচনলে নিয়ে যদি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেই, তাহলে দেখব এই কাঁচনলের মধ্যে সবথেকে নিচের দিকে কিছু কণা বসে যাবে এবং সেই কণাগুলো হচ্ছে, মনে রাখবে, সেই কণাগুলো হচ্ছে আরবিসি। অর্থাৎ আরবিসি সবার নিচে চলে যাবে, অর্থাৎ সেই কাঁচনলের মধ্যে আরবিসি সবথেকে নিচে চলে যাবে। এবং মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ এই মিডিল পজিশনে সে থাকবে কি ডাব্লিউবিসি এবং প্লেটলেটস। অর্থাৎ এই মাঝামাঝি পর্যায়ে থাকবে ডাব্লিউবিসি এবং প্লেটলেটস। প্লেটলেটস। এবং সবার উপরে যদি লক্ষ্য করি, সেই জলীয় দ্রবণের মতো সব থেকে উপরের দিকে ভাসতে থাকবে কে? সেটা হচ্ছে এই রক্তের প্লাজমা। এই প্লাজমা সবার উপরে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে রক্তের সব থেকে ভারী কণাটি হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পালস বা লোহিত রক্তকণিকা, তাই না? এবং তার থেকে যদি একটু হালকা কণা ভাবি তাহলে ডাব্লিউবিসি, প্লেটলেটস, এবং সব থেকে হালকা হচ্ছে প্লাজমা, যেটা হচ্ছে সবার উপরে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে রক্তের মধ্যে সব থেকে ভারী কণা কোনটা? আরবিসি, এটা হচ্ছে সব থেকে ভারী কণিকা। তাহলে রক্তের মধ্যে সব থেকে ভারী কণিকা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পালস। ঠিক আছে, এবার দেখো এই লিকুইডে অর্থাৎ তরল অবস্থায় এই 55% যে প্লাজমা পাওয়া যায়, তাদের মধ্যে আমরা সবাই জানি, আগের দিনে শিখেছিলাম যে এদের মধ্যে কি কি পাওয়া যায় আর কি। সেটা আমরা জানি, এদের মধ্যে কি পাওয়া যায়? ভিটামিনস, অর্থাৎ এই প্লাজমার মধ্যে ভিটামিনস মিশে থাকে। তারপরে জল বা ওয়াটার, তারপরে হচ্ছে খনিজ লবণ, সেই খনিজ পদার্থ বিভিন্ন ধরনের, অর্থাৎ খাদ্যের সাথে যে খনিজ লবণগুলো বা খনিজ পদার্থগুলো আমাদের শরীরে প্রয়োজনীয়, যেগুলো শোষণ হয়, সেই খাদ্যের পদার্থগুলো এখানে সেই রক্ত প্লাজমার মধ্যে থাকে। তারপরে আর কি থাকে এখানে থাকে, মনে রাখবে, এই প্লাজমার মধ্যে থাকবে আরও কি, এখানে থাকবে
এখানে হরমোন থাকবে, ঠিক আছে, এবং অন্যান্য উপাদান, আরও অন্যান্য উপাদান এখানে কিন্তু মিশ্রিত অবস্থায় থাকবে, ঠিক আছে, যেমন হচ্ছে উৎসেচক উৎসেচক এবং বিভিন্ন প্রোটিন। সে প্রোটিনটা হচ্ছে রক্তের প্লাজমা প্রোটিন নামে পরিচিত, ঠিক আছে। তাহলে এই সমস্ত পদার্থের মিশ্রণ হচ্ছে রক্তের প্লাজমা, যেখানে সবথেকে বেশি ভাগ থাকবে জল, ঠিক আছে, সবথেকে বেশি ভাগ থাকবে হচ্ছে জল। তো এবার এই রক্তের প্লাজমার যে বিভিন্ন উপাদানগুলো, এই উপাদানগুলো সম্পর্কে এবার আমরা জানবো, এবং এদের মধ্যে হচ্ছে রক্তের প্লাজমার রং কেমন এবং এর ভূমিকা কী সেটা দেখো। তো দেখো এখানে সেই রক্তের প্লাজমা, অর্থাৎ লিকুইড অবস্থায় যে রক্তের প্লাজমা রয়েছে, এর যদি রঙের কথা বলি তো মনে রাখবে এই রক্তের প্লাজমার রং হচ্ছে হালকা হলুদ বর্ণের, হালকা হলুদ বা স্লাইটলি ইয়েলো, ঠিক আছে। তাহলে স্লাইটলি ইয়েলোস বা হালকা হলুদ বর্ণের। কেন হালকা হলুদ বর্ণের? এর কারণ হচ্ছে এর মধ্যে একটা পিগমেন্ট বা একটা কণিকা পাওয়া যায় যার নাম হচ্ছে বিলিরুবিন, ঠিক আছে। তাহলে রক্তের প্লাজমার মধ্যে পাওয়া একটা কণিকার নাম হচ্ছে বিলিরুবিন। তাহলে এই বিলিরুবিন পাওয়ার জন্যই কিন্তু, এই বিলিরুবিনের জন্যই কিন্তু এই প্লাজমার রং হালকা হলুদ হয়ে থাকে, অর্থাৎ স্লাইটলি ইউলোস, অর্থাৎ হালকা হলুদ বর্ণের। তাহলে দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, তাহলে প্লাজমার রং কেমন? রক্তের প্লাজমার রং হচ্ছে হালকা হলুদ বর্ণের। কেন? কারণ হচ্ছে এখানে বিলিরুবিন উপস্থিত হচ্ছে। বিলিরুবিন একটা হচ্ছে পিগমেন্ট, ঠিক আছে, একটা কণিকা। এই কণিকাটার জন্যই কিন্তু এই রং কি হয়ে যায়? এই রং হচ্ছে হালকা হলুদ বর্ণের। এবার দেখো এই প্লাজমার মধ্যে যদি এতগুলো উপাদান লিখেছি এখানে, এর প্রধান যদি উপাদান কথা বলি, যে এই উপাদানগুলোর মধ্যে সবথেকে বেশিরভাগ কোনটা আছে এবং কম কোনটা আছে, সেটা যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব যে এই উপাদানগুলোর মধ্যে, লক্ষ্য করো, এই উপাদানগুলোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে আছে জল, অর্থাৎ ওয়াটার বা জলের পরিমাণ সেই প্লাজমার মধ্যে, অর্থাৎ রক্তের যে প্লাজমা রয়েছে সেখানে জলের পরিমাণ বা ওয়াটারের পরিমাণ সব থেকে বেশি, সেটা হচ্ছে 90 থেকে 91%, ঠিক আছে। তাহলে 90 থেকে 91% কি আছে? সেটা হচ্ছে প্লাজমার মধ্যে জল আছে। এরপর দ্বিতীয়তে যদি লক্ষ্য করি, দ্বিতীয়ত হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন সেটা হচ্ছে 8 থেকে 9%, ঠিক আছে। তাহলে প্লাজমা প্রোটিন কত ভাগ আছে? 8 থেকে 9%। এবং অন্যান্য উপাদান, অর্থাৎ এই অন্যান্য উপাদানে হচ্ছে ভিটামিন, ঠিক আছে, ভিটামিন, তারপরে খনিজ লবণ, তারপরে হরমোন, উৎসেচক, হ্যাঁ। তাহলে এই সমস্ত উপাদান, অর্থাৎ খনিজ, তারপরে হচ্ছে ভিটামিন, তারপরে হচ্ছে হরমোন, উৎসেচক ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কত? 1 থেকে 2%, ঠিক আছে। তাহলে এই রক্তের উপাদান, রক্তের যে প্লাজমা, সেই প্লাজমার মধ্যে মুখ্য উপাদানগুলো আমরা কিন্তু এখানে জেনে গেলাম, ঠিক আছে। এবার লক্ষ্য করো এই মুখ্য উপাদানগুলোর মধ্যে মনে রাখবে রক্ত যে উপাদানগুলো হচ্ছে প্রধানত বহন করে, কতগুলো এর মধ্যে মনে রাখবে, এখানে লিখে দিই, রক্ত কিছু বজ্র পদার্থ বহন করে, বজ্র পদার্থ, এবং এগুলোর মধ্যে আসবে। তাহলে বজ্র পদার্থ অন্যান্যর মধ্যে আসবে, এখানে অন্যান্য, ঠিক আছে। এই অন্যান্য বজ্র পদার্থগুলো যদি আমরা বজ্র পদার্থের কথা বলি, তাহলে মনে রাখবে সেই বজ্র পদার্থগুলো হচ্ছে নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ, নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ,
যেগুলো কিন্তু প্লাজমার দ্বারা বহন হয়, যেমন হচ্ছে ইউরিয়া, যেটা আমাদের মূত্রের সাহায্যে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই বজ্র পদার্থও কিন্তু এই প্লাজমার মধ্যেই কিন্তু অ্যাড হয়ে থাকে, অর্থাৎ এই বজ্র পদার্থটা কি প্লাজমার মধ্যে অ্যাড হয়ে থাকে। এবং তার মধ্যে আরও অন্যতম একটা উপাদান, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা মনে রাখবে, এই কার্বন ডাই অক্সাইডও কিন্তু এই প্লাজমার মধ্যে থাকে। অর্থাৎ আমরা আগের দিনে শিখেছিলাম, দেখো এদিকে আমরা আগের দিনে শিখেছিলাম যখন নাক দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং সেই অক্সিজেন ফুসফুসের মাধ্যমে সেই রক্তে গ্রহণ হয়, তাই না? এবং রক্তে গ্রহণ হয়ে সেই রক্তটা হৃৎপিণ্ডে এসে পৌঁছে এবং হৃৎপিণ্ড থেকে প্রত্যেকটা কোষে কিন্তু সেই রক্তটা বাহিত হয় এবং সেই কোষগুলোতে গিয়ে যখন সেই রক্তটার মধ্যে যে সেই অক্সিজেন সেটা যখন কি হয়ে যায়, সেটা জারিত হয়ে যায়, অর্থাৎ কোষের মধ্যে শক্তির মুক্তি ঘটে, তখন অক্সিজেনটা সেখান থেকে নষ্ট হয়ে যায়। অর্থাৎ অক্সিজেন থেকে সেখানে কিন্তু একটা ওয়াস্ট তৈরি হয় আর কি। ওয়াস্ট মানে হচ্ছে বজ্র। অর্থাৎ সেখানে অক্সিজেনযুক্ত রক্ত গিয়ে শক্তির মুক্তি ঘটায় এবং সেখান থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড যুক্ত বজ্র পদার্থ, বজ্র। ঠিক আছে, অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড বজ্রটা যখন কোষের মধ্যে তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত বজ্র এবং তার সাথে সাথে এই নাইট্রোজেন যুক্ত বজ্রটা তৈরি হয়। এগুলো হচ্ছে কি, তখন কিন্তু ওই রক্তের যে প্লাজমা, অর্থাৎ প্লাজমার মধ্যে মিশে যায়। ঠিক আছে, এবং সেই প্লাজমাটা কিন্তু সেটা রিটার্ন হয়ে কোথায় চলে আসে, সেটা সেই রিটার্ন হয়ে ফুসফুস, তারপরে হৃৎপিণ্ড, হ্যাঁ। এবং নাইট্রোজেনযুক্ত, মনে রাখবে, নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থগুলো কিন্তু এই কিডনির দ্বারা পরিশ্রুত হয়, কিডনির মাধ্যমে। ঠিক আছে, হ্যাঁ। এবং কার্বন ডাই অক্সাইড যে বজ্রটা হচ্ছে সেটা হচ্ছে কোথায় পরিশ্রুত হয়, সেটা হচ্ছে ফুসফুসে গিয়ে পরিশ্রুত হয়। অর্থাৎ ফুসফুসের মাধ্যমে সেই ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা কি বাইরে বেরিয়ে যায় এবং পুনরায় সেখানে আবার অক্সিজেন অ্যাড হয় এবং সেটা আবার হৃৎপিণ্ডে এসে পৌঁছায়। এভাবে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা এই যে চক্রাকারে কিন্তু এই ঘটনাটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে বজ্র পদার্থের মধ্যে আমরা নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ ইউরিয়া এবং তার সঙ্গে এটা নাইট্রোজেন ছাড়া পরেরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই বজ্রগুলো এগুলো সম্পর্কে জানলাম। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে যে এই উপাদানগুলোর মধ্যে প্লাজমার মধ্য দিয়ে কিন্তু খাদ্য পরিবাহিত হয়, খাদ্যবস্তু। অর্থাৎ আমরা যে খাদ্যবস্তু গ্রহণ করি, সেই খাদ্যবস্তু যখন পাকস্থলিতে গিয়ে বিপাক হওয়ার পরবর্তী পর্যায়ে ক্ষুদ্রান্তে সেগুলো শোষিত হয়, সেই শোষিত খাদ্যকণাগুলো কিন্তু কোথায় মিশে যায়, সেটা হচ্ছে রক্তে মিশে যায়। ঠিক আছে, সেই রক্তে মিশে যায়, সেই খাদ্যবস্তু রক্তে মিশে যায়, কোথায়, রক্তের প্লাজমাতে মিশে যায়। ঠিক আছে, এবং এই রক্তের প্লাজমা কিন্তু সেই খাদ্যবস্তুগুলোকে বহন করে নিয়ে যায় প্রত্যেকটা কোষে এবং সেই কোষের মধ্যে অক্সিজেনের মাধ্যমে সেই খাদ্যবস্তুর যখন জারণ ঘটে, তখন কিন্তু সেই খাদ্যবস্তু থেকে, অর্থাৎ খাদ্যের যে কণাটা, সেখান থেকে কিন্তু শক্তির মুক্তি ঘটে, অর্থাৎ কোষের কাজগুলো সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে সেই বিভিন্ন খাদ্যবস্তুর মধ্যে গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এগুলো জারিত হয়ে এটিপি তৈরি হয় এবং সেটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায়। ঠিক আছে, তো এটা মনে থাকবে। এবার দেখো, আমরা আলোচনা করব যে এই রক্তের মধ্যে, প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো থাকে, সেই প্রোটিনগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তাহলে প্লাজমার প্রোটিনগুলো কি কি সেটা সম্পর্কে এবার দেখব। তো দেখো, এবার প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিনকে, রক্তের প্লাজমা প্রোটিনকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 3 ধরনের প্রোটিন এখানে আমরা পাই। ঠিক আছে, তাহলে প্লাজমা প্রোটিন, এখানে 3 ধরনের প্রোটিন আমরা পাই। এই প্রোটিনগুলো লক্ষ্য করো, প্রথমে হচ্ছে ফাইব্রিনোজেন,
ফাইব্রিনোজেন, তারপরে হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন এবং শেষে হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে। তাহলে হচ্ছে ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন এবং হচ্ছে অ্যালবুমিন, এই 3 ধরনের প্রোটিন কিন্তু আমাদের সেই রক্তের প্লাজমার মধ্যে পাওয়া যায়। এই 3 ধরনের প্রোটিন আমরা রক্তের প্লাজমার মধ্যে পাই। এই 3 ধরনের প্রোটিনের মধ্যে ফাইব্রিনোজেন, মনে রাখবে এই ফাইব্রিনোজেনের যে প্রধান কাজ সেটা হচ্ছে ব্লাডকে ক্লট করা, ব্লাড ক্লটিং অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে মানে কি, যখন কোনো স্থানে আমাদের কেটে যায় সেই ক্ষতস্থান দিয়ে যখন অনবরত রক্ত বেরিয়ে যায় তখন কিন্তু সেই রক্তটা কিছুক্ষণ পরে কি হয়ে যায়, জমাট বাঁধে, অর্থাৎ রক্তটা বন্ধ হয়ে যায় পড়া। তাহলে সেই রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে এই ফাইব্রিনোজেন নামক প্রোটিন, এটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন, ঠিক আছে। এরপরে দেখো গ্লোবিউলিন। এই গ্লোবিউলিনের কাজ কি সেটা যদি দেখি, এই গ্লোবিউলিনের কাজ হচ্ছে প্রধানত 1 নাম্বার স্কিনকে গ্লো করা, মানে সে স্কিনকে উজ্জ্বল করা, অর্থাৎ ত্বককে উজ্জ্বল, অর্থাৎ ত্বককে আমাদের বাইরের যে আবরণী, অর্থাৎ আমাদের সেই দেহের বাইরের সবথেকে বাইরের অঙ্গটা অর্থাৎ আবরণীটা, সেই ত্বককে কিন্তু উজ্জ্বল করে এই গ্লোবিউলিন নামক প্লাজমা প্রোটিন। এবং এছাড়াও এর আরেকটা অন্যতম কাজ হয়েছে, সেটা হচ্ছে ইমিউনিটি, অর্থাৎ আমাদের রোগ আক্রমণের ক্ষমতাকে, অর্থাৎ আক্রমণের যে অনাক্রম্যতা যাকে বলি, অর্থাৎ রোগ আক্রমণ করবে না, সেই ইমিউনিটি ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করে এই গ্লোবিউলিন প্লাজমা প্রোটিন, ঠিক আছে। তাহলে অনাক্রম্যতা ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে ইনক্রিজ করে কে, এই প্লাজমা প্রোটিন হচ্ছে গ্লোবিউলিন। এবার হচ্ছে অ্যালবুমিন। এই অ্যালবুমিনের কাজ কি, এটা হচ্ছে এর প্রধান কাজ হচ্ছে এই প্রোটিনটার, এই রক্তের মধ্যে আমরা জানি বিভিন্ন খনিজ পদার্থ থাকবে, তাই না, হ্যাঁ, প্লাজমার মধ্যে খনিজ পদার্থ, ভিটামিন, তারপরে হচ্ছে কি উৎসেচক, হরমোন, এগুলো থাকবে, তাই না। তো এগুলোর মধ্যেও তো ব্যালেন্স করা দরকার, তাই না। তো ব্যালেন্সিং করার একটা খুব মুখ্য ভূমিকা পালন করে কে, অ্যালবুমিন নামক প্রোটিনটি। অর্থাৎ এখানে সে কি করে, ভিটামিন, তারপরে হচ্ছে খনিজ, তারপরে হচ্ছে প্রোটিন, উৎসেচক বা এনজাইম, এগুলো কি করে, ব্যালেন্স করে, অর্থাৎ এগুলোকে সে কি করে, সেগুলো ব্যালেন্সিং এর মাধ্যমে রাখে, অর্থাৎ কোনোটা বেশি হয়ে গেলে বা কোনোটা কমে গেলে সেগুলোকে ব্যালেন্স করে নেয়। এই হচ্ছে প্লাজমা প্রোটিনটি, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা কিন্তু এই রক্তের লিকুইডের মধ্যে অর্থাৎ 55%-এর মধ্যে যে অর্থাৎ প্লাজমার মধ্যে যে উপাদানগুলো রয়েছে এবং তাদের যে প্রোটিন, হ্যাঁ, এবং কি কি উপাদানগুলো রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম, ঠিক আছে। তো পরবর্তী পার্টে আমি এই সলিড বা কঠিন পার্টগুলো অর্থাৎ এই আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এগুলোর প্রত্যেকটা বিষয়ে আমি খুব ভালো করে তোমাদের বোঝাবো, ঠিক আছে। তো সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, ধন্যবাদ।